কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে ৫ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। এই প্রাচীর তৈরি হতে সময় লেগেছিল প্রায় ২০০০ বছর, আর এর খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদীপুকুর, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি গঠন নয়, এটি সপ্তম আশ্চর্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। আর এটা হলো চীনের মহাপ্রাচীর, দি গ্রেট ওয়াল অফ চায়না। ২১,১৯৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মহাপ্রাচীর জনপ্রিয়, তেমনি এর ইতিহাস রহস্যময় ভরা। কিন্তু প্রশ্ন হলো, কেন তৈরি করা হয়েছিল? এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানাতে চলেছি চীনের মহাপ্রাচীর সম্পর্কে ঘিরে থাকা রহস্যময় তথ্য, যে রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দি গ্রেট ওয়াল অফ চায়না, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর। তবে এটি সোজা কোনো প্রাচীর নয়, অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি। আজও এই প্রাচীরের অনেক অংশ একে অপরের সমান্তরালে এবং বিভিন্ন দিকে বিস্তৃত। ৩ বার এবং কলকাতা থেকে দিল্লি ২০ বার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। ১৯৮৫ সালে ইয়াং হুয়েনডং এবং তার ২ বন্ধু প্রথমবার এ প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পন্ন করতে পেরেছিলেন, এবং তাদের প্রচুর বাধা বিপত্তি সম্মুখে পড়তে হয়েছিল, প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়, এবং সময় লেগেছিল ৫১০ দিন, অর্থাৎ ১৭ মাস। এই ৩ জনের পর আর কোনো মানুষ এই প্রাচীর পুরোটা ভ্রমণ করতে পারেনি। এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি। বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইউরো ইভার পর্যন্ত বিস্তৃত এর পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথরে অঞ্চল ও শুষ্ক মরুভূমি এলাকা, নদীপুকুর, খালবিল ও সমুদ্র। প্রকৃতির নানারকম দৃশ্যের মধ্যে দিয়ে এমনভাবে এগিয়ে গিয়েছে যেন দূর থেকে দেখে মনে হয় যেন তা দুলছে। সম্ভবত এই কারণে চীনের মানুষ একে বলে পাথরের ড্রাগন, যা বিদেশি আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করে। চীনা বিশ্বাস অনুযায়ী এটা এখন হচ্ছে সত্যি ও প্রভা, ওই ঐশ্বরিক শক্তির প্রতীক যা তাদের রক্ষা করে। তাই এই প্রাচীরকে ড্রাগনের সাথে তুলনা করা হয়েছে। চীনের এই মহাপ্রাচীরকে এই বিশ্বাসের সঙ্গে জুড়ে দেখা হয়। এই প্রাচীর শুধু শত্রুদের হাত থেকে রক্ষা করে না, বরং এটি ভালো শাসকের প্রতীকও। ড্রাগনের সঙ্গে চীনের মহাপ্রাচীরের সম্পর্ক নিয়ে প্রচুর কল্পকাহিনী প্রচলিত রয়েছে। তবে গল্পকাহিনীর বাইরে গিয়ে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে দেখি কিভাবে এই মহাপ্রাচীর নির্মাণ হয়েছিল, তাহলে আমাদের এই দৃশ্য দেখতে হলে ফিরে যেতে হবে ২০০০ বছর আগে চীনের ইতিহাসে, যে সময়টিকে চীনের সাংডাং প্রদেশে মানুষ কৃষিকাজ শুরু করেছিল। ইউরো নদীর জল ব্যবহার করে তারা তাদের কৃষিকাজ করত। সেই সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া ও সিনচিয়াংয়ের মতো কিছু সাম্রাজ্য ছিল, যাদের মধ্যে বিশেষ করে মঙ্গোলিয়ার উর্বর অভাব ছিল। মঙ্গোলিয়ার হাজার হাজার কিলোমিটার দীর্ঘ মরুভূমি বিস্তৃত ছিল এবং সেই অঞ্চলের মানুষ গবাদি পশু পালনের উপর নির্ভর করত। অন্যদিকে সিনচিয়ান প্রদেশের মানুষ ছিল সুসংগঠিত, আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতি প্রায় সিনচিয়াং প্রদেশে হানা দিয়ে লুটপাট চালাতে ধনসম্পদ, সোনা গয়না, এমনকি খাদ্যশস্য ছিনিয়ে নিত। তাই এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্যে কিছু মানুষ তখন তাদের একজন রাজা নির্বাচন করেন এবং সীমান্তকে নির্ধারণ করে দেয়, এবং সেই সীমান্ত ঘিরে উঁচু প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় সম্রাট কিনচি হুয়াং ২২৩ খ্রিস্টপূর্বে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তবে এত বড় বা এত দীর্ঘ প্রাচীর একক কোনো সাম্রাজ্যের পক্ষে সম্ভব ছিল না। তাই পরবর্তীতে আরও অনেক সাম্রাজ্য এই প্রাচীরে অংশ নেয় এবং পুরো প্রাচীর তৈরি করতে সময় লাগে ২০০০ বছর। এই দীর্ঘ সময় চীনের রাজারা তাদের সময়ের সবচেয়ে দক্ষ স্থপতি ও প্রকৌশলীদের চীনের প্রাচীর তৈরির কাজে নিযুক্ত করেছিলেন। ২০ লক্ষের বেশি শ্রমিক এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। সাধারণ মানুষ বিশাল সংখ্যায় নিয়োগ দেওয়া হতো এবং সেই সময় জেলখানায় বন্দীদের শাস্তি হিসাবে এই প্রাচীর তৈরির কাজে পাঠানো হতো। ৪ বছর যাবৎ এই প্রাচীর তৈরির কাজে নিয়োজিত থাকত। আজ আপনি যদি এই প্রাচীরের দিকে তাকান, তাহলে দেখবেন এর কিছু অংশ শুকনো মরুভূমি, আবার কিছু অংশ
উঁচু ও পাথরের পাহাড়, যেখানে ওঠা প্রায় অসম্ভব। এই পাহাড়গুলো চারপাশে ঘন জঙ্গল ছড়িয়ে আছে। এমন কঠিন পরিবেশে চীনের এই মহাপ্রাচীর নির্মাণের সময় শ্রমিকদের প্রচণ্ড কষ্ট সহ্য করতে হতো। কেউ কেউ আবার মারাও যেত। বলা হয় টানা 2000 বছর ধরে প্রাচীর তৈরির এমন গতিতে চলত যে শ্রমিকরা বছরের পর বছর বাড়িতে ফিরতে পারত না। প্রতিদিন 16 থেকে 18 ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো, অথচ ঠিকমতো পেট ভরে খেতে পারত না। চীনের নিষ্ঠুর শাসকরা তাদের উপর অমানবিক নির্যাতন করত। বর্বর ঠান্ডার শ্রমিকদের প্রাচীরের আশেপাশে ঘুমাতে হতো, ফলে অনেক শ্রমিক ঠান্ডা রোগে মারা যেতেন। আবার কেউ কেউ না খেতে পেয়েও মারা যেত, আবার কেউ কেউ প্রাচীর বানাতে গিয়ে খাদের মধ্যে পড়ে প্রাণ হারাতেন। এত দ্রুত কাজ চলত যে মৃতদের গ্রামে বা শহরে নিয়ে যাওয়ার সময় দেওয়া হতো না, বরং প্রাচীরের পাশেই গর্ত খুঁড়ে কবর দেওয়া হতো। তাই একটা হিসেব অনুযায়ী চীনের এই মহাপ্রাচীর তৈরির মূল অংশের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1800 সালে। চীনের এই প্রাচীর তৈরি করতে প্রায় 5 লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন, যাদের দেহ আজও এই প্রাচীরের নিচে বা সমাধিস্থ। এই কারণে চীনের এই মহাপ্রাচীরকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয়। চীনের অনেক মানুষ একে অভিশপ্ত দেয়াল বলে মনে করেন। অভিশপ্ত বলার আরেকটি কারণ ছিল যে এই প্রাচীর তৈরি করতে গিয়ে বহু চীনা সম্রাট ও তাদের সাম্রাজ্য দেউলিয়া হয়ে গেছিল। যাই হোক, এখন প্রশ্ন হল, সেই সময় সিমেন্ট আবিষ্কার হয়নি। হাজার হাজার বছর আগে কিভাবে এত শক্তপোক্ত একটু প্রাচীর তৈরি করা সম্ভব হয়েছিল? আসলে চীনের এই মহাপ্রাচীর তৈরি করতে ইটের ব্যবহার করা হতো, এবং যেইগুলো মাটি দিয়ে তৈরি করা হতো এবং ঘণ্টার পর ঘণ্টা চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হতো। তবে এই ইটগুলি আকার ছিল আজকের ঈদের তুলনায় প্রায় 10 গুণ বড়। প্রাচীর তৈরির আগে এর ভিত্তি বা বেসমেন্টে বসানো হতো গ্রানাইট পাথর, আর অন্য পাশে বসানো হতো বিশেষ চীনা পাথর, যাতে বহিরাগত শত্রু সহজে উপরে উঠতে না পারে। ইটগুলি জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুনা ও চালের গুঁড়ো মিশ্রিত জল। পুরো মহাপ্রাচীর নির্মাণে প্রায় 50 কোটি ইট ব্যবহার করা হয়েছিল। এর থেকে আন্দাজ করা যায় কত কোটি টন চুন ও চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল। চীনের এই মহাপ্রাচীর এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর গড় উচ্চতা ছিল 23 ফুট এবং প্রস্থ ছিল 21 ফুট। আবার কোথাও কোথাও এ প্রাচীরের উচ্চতা 9 ফুট, আবার কোথাও 35 ফুট। এই প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল সামরিক সুবিধা, যাতে প্রয়োজনে একসঙ্গে 10 জন পদাতিক সেনা 5 জন অশ্বারোহী ঘোড়ায় দৌড়ে শত্রুর হানা প্রতিহত করতে পারত। প্রাচীরের দুই পাশে রেলিং দেওয়া হয়েছিল, যাতে সেনারা পড়ে না যায় এবং শত্রুর আক্রমণ থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারে। প্রাচীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল। বলা হয় কিছু ছিদ্র এমন রাখা হয়েছিল যে তাতে এমন অস্ত্র বসানো ছিল যেগুলি শত্রুদের উপর গুলি বা সেল ছড়ে মারত। আবার কিছু ছিদ্র দিয়ে তীর ছোড়া হতো। 100 মিটার অন্তর অন্তর একটি করে উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল, যেখানে সবসময় একজন করে সৈনিক নিয়োজিত ছিল। তিনি শত্রু আসলে পতাকা ওড়াতেন বা ঘণ্টা বাজাতেন, সচেতন করে দিতেন এবং রাতে আগুন জ্বালিয়ে সংকেত দিতেন। এসব টাওয়ারের নিচে ছোট ছোট ঘর ছিল, যেখানে 35 জন করে সৈন্য একসাথে থাকত এবং বিশ্রাম নিত। পুরো প্রাচীর জুড়ে এরকম 25,000 টাওয়ার ছিল, যাতে প্রায় 6 লক্ষ সৈন্য নিয়োজিত ছিল। এছাড়া মহাপ্রাচীরের নিচে অনেক গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, যেগুলির মাধ্যমে সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং এগুলোর পথ শুধুমাত্র তারাই জানত। চীনা সরকার অনেক সুড়ঙ্গ আবিষ্কার করলেও আজও হাজার হাজার সুড়ঙ্গ রয়েছে, যেগুলির প্রবেশ বেরোনোর পথ কেউই জানে না। সুড়ঙ্গগুলির মধ্যে বহু গোপন তথ্য আজও লুকিয়ে রয়েছে। তাহলে ভাবুন, এত বড় ও মজবুত প্রাচীর থাকা সত্ত্বেও একে অনেকে ব্যর্থ প্রকল্প বলে মনে করেন। এবং এর কারণ হল, এই প্রাচীর থাকার পরও মঙ্গল ও বিদেশি আক্রমণকারীরা চীনা হামলা করতে সক্ষম হয়েছিল। ত্রয়োদশ শতকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করে। এরপরে 1550 সালে মঙ্গলরা এই প্রাচীরে হামলা চালায়। 1644 সালে মাঞ্ঝু সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করে এবং সেখানকার সরকারকে সেদ করে। এর ফলে মিং বংশের পতন ঘটে। শুরু হয় কুইং বংশের শাসন, যা 20 শতক পর্যন্ত টিকেছিল। এই সময় মঙ্গোলিয়া চীনের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে এই প্রাচীরের কোনো কার্যকারিতাই তখন ছিল না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনাবাহিনী এই প্রাচীরকে কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল এবং জাপানি বাহিনীকে ঠেকানোর চেষ্টা করেছিল। যা হোক, সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনেক বেশি। আজও প্রতি বছর 1 কোটিরও বেশি পর্যটক এই প্রাচীর চীনে সফর করে। হাজারো রাজত্বের পতনের সাক্ষী, লাখো লাখো বলিদানে দাঁড়িয়ে থাকা শুধু ইট আর পাথরের গাঁথুনি নয়,